এখন শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ পেশ করব এমন এক ব্যক্তিত্বকে যিনি গোটা দেশে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়িয়েছেন। পুরনো যুগের গান্ধীবাদী নেতা, যিনি নতুন প্রজন্মের মধ্যে নতুন চেতনার সঞ্চার করেছেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি আন্না হাজারেকে। আন্না হাজারে। আর বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছে এই পুরো অভিযানে আন্না হাজারের কাঁধে কাঁধ মিলিয়ে যিনি এই লড়াইটা লড়েছেন, সেই অ্যাক্টিভিস্ট অরবিন্দ কেজরিওয়ালকে। আপকি আদালতে এই বিশেষ মোকদ্দমার জন্য আমরা বিচারক হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছি জনসত্তার সম্পাদক ওম থানভিকে। ওম থানভিজি। তো আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ ওম থানভির অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। কার্যক্রম শুরু করা হোক। তাহলে মোকদ্দমা শুরু হচ্ছে আপকি আদালতে প্রথম অভিযোগ আন্না হাজারে এবং অরবিন্দ কেজরিওয়ালের ওপর। আপকি আদালতে আন্না হাজারের ওপর অভিযোগ হলো এই যে তিনি লোকপালের নামে একটি সুপার গভর্নমেন্ট বানাতে চান। আন্না, ভারত সরকারের যারা বড় বড় নেতা এবং শক্তিশালী মন্ত্রী রয়েছেন, তারা বলছেন যে আপনি যে লোকপালের দাবি করছেন তার মাধ্যমে আপনারা এমন একটি বডি বানাতে চান যা সবার ওপর রাজত্ব করবে, একটা সুপার গভর্নমেন্ট বানাতে চাইছেন। এমনটা নয়, আমরা এই দাবি করছি যে লোকপাল বিলের মতো আইন তৈরি হোক যা দুর্নীতিকে রুখি দেবে, ভারত দুর্নীতিমুক্ত ভারত হিসেবে গড়ে উঠবে। আমরা এই দাবি করছি এবং এর জন্যে আমরা যারা সিভিল সোসাইটির পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি যে কেউ সেখানে আমরা স্বৈরাচারী নই বা সরকারের উপর কোনো চাপ সৃষ্টি করছি না। না, কিন্তু আন্না, যে বিলটি আপনারা বানাচ্ছেন, অরবিন্দ কেজরিওয়ালজি সেই বিষয়ে বেশি বলতে পারবেন। বিশেষ করে আপনার উপর যে বড় অভিযোগ আসছে যে আপনারা এমন একটা বিল আনতে চাইছেন, এমন এক ব্যক্তিকে লোকপাল করতে চাইছেন যার কাছে ভগবানের চেয়েও বেশি শক্তি থাকবে, যিনি প্রধানমন্ত্রীর চেয়েও বড় হবেন, যিনি প্রধান বিচারপতির চেয়েও বড় হবেন। দেখুন, এটি একটি ভুল গুজব এবং অনেক মানুষের মনে এই ভুল গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। লোকপালের যেখানে তদন্তকারী অফিসার থাকবে, তার কাছে যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে বা চিফ জাস্টিসের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে বা কোনো এমপি, মন্ত্রী বা কোনো পিয়নের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আসে, সে শুধুমাত্র অভিযোগের তদন্তটাই করতে পারবে। সে তার উপর কোনো আদেশ তো দিতে দেখুন, পারবে আমি না। সরকারের যে কথাগুলো শুনেছি তারা বলছেন যে এই যে বডি থাকবে, যেটা আমি তো আন্না দুটো হাজারে তৈরি করবেন, সেটা মনে হচ্ছে উনি অরবিন্দ কেজরিওয়ালকে লোকপাল বানিয়ে দেবেন, উনি সবার উপর রাজত্ব করবেন। আমরা তো এটা আশা করতে পারি না যে লোকপাল রাজ্যের সামনে বা কালমাডির সামনে হাত জোর করে দাঁড়িয়ে বলবো যে আপনারা আপনাদের ঘুষ নেওয়ার কথা আমাদেরকে বলে দিন। তারা তো আর ঘুষের কথা বলবে না, তাই না? তাদের উপর রেড করতে হবে, তাদের গ্রেফতার করতে হবে। সিবিআই এর কাছে যে আজ ক্ষমতা রয়েছে, কেবল সেই ক্ষমতাটুকুই লোকপালকে দেওয়া হচ্ছে, তাছাড়া অন্য কোনো ক্ষমতা তাকে দেওয়া হচ্ছে না। কিন্তু আপনি কি বলছেন, লোকপালের কাছে ক্ষমতা থাকবে কি থাকবে না? তদন্ত লোকপাল কেবল একটি তদন্তকারী সংস্থা। এটি অনেকগুলো তদন্ত সংস্থাকে এর ভেতরে মার্জ করে দেওয়ার বিষয়। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কমনওয়েলথ গেমসের স্ট্রিট লাইটিং কেসের ওপরে প্রথমে সিভিসি তদন্ত করলো, তারপর সিবিআই তদন্ত করলো, তারপর সিংলু কমিটি তদন্ত করলো, জেলে কেউ গেল না। তাই আমরা এই ফ্র্যাকচার ম্যান্ডেট সরিয়ে অনেকগুলো সংস্থাকে মিলিয়ে এই সিস্টেম বানিয়েছি যাতে কেউ জেল থেকে না বাঁচতে পারে, তদন্তের উপর তদন্ত চলতেই থাকে এবং একই কেসে যখন 3টে সংস্থা তদন্ত করে তখন তারা একে অপরের কেস নষ্ট করে দেয় আদালতের ভেতরে গিয়ে। আমরা বলছি যে একটি তদন্ত সংস্থা তৈরি করুন। আমাদের এখানে অনেকগুলো এজেন্সি আগে থেকেই আছে, সিবিআইও তদন্ত করছে, এত মানুষকে জেলে পাঠানো হয়েছে। আজকাল তো তিহার জেলেও জায়গা কম বড় বড় লোকেদের জন্য। ভিজিলেন্স কমিশন আছে, সিবিসি আছে, তাহলে কিসের দরকার আরো একটা এই সব কিছুর উপরে বডি বানানোর? আজ কিছু মানুষ যারা জেলে গেছে তারা চাপের কারণে গেছে। আজ বলা হচ্ছে যে স্বাধীনতার ৬২ বছর পর সিবিআই তদন্ত করেছে।
ভিজিলেন্স কমিটি তদন্ত করেছে এবং কতজন মন্ত্রী জেলে গেছে, কতজন বড় অফিসার জেলে গেছে বলুন? কেন? সিবিআই, ভিজিলেন্স কমিটি এই সব কিছু সরকারের অধীনে এবং সরকার তাদের উপর চাপ সৃষ্টি করে। চুপ করে বসে, নাহলে কান কেটে দেব। এর কারণে সিবিআই বা ভিজিলেন্স কমিটি এত বড় অপরাধ হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কাউকে জেলে পাঠাতে পারেনি। তাই লোকপালের অধীনে থেকে সরকারের থেকে বের করে আনুন আর লোকপালের অধীনে আনুন। শেষ পর্যন্ত বিচারক তাকে শাস্তি দেবেন। সে কেবল তদন্ত করবে, কাজটা লোকপাল করবে, সরকার নয়। সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে এখানে আনা হোক, কারণ সরকার হাতে ক্ষমতা দিলে সরকার কিছুই করছে না। তারা শুধু নিজেদের সুবিধার কথা ভেবে যে আমাদের দিক থেকে কে ভালো, কে মন্দ, কাকে বের করতে হবে আর কাকে বের করতে হবে না, সরকার তো এভাবেই কাজ করে না, তাই না? হ্যাঁ, না, আপনি সরকারের রেকর্ড দেখুন না। যখন মহারাষ্ট্রে আদার্স সোসাইটি কেলেঙ্কারি হলো তখন মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হলো। কমনওয়েলথ গেমসে যখন দুর্নীতি হলো তখন সুরেশ কালমাডিকে এবং আরও অনেক অফিসারকে জেলে পাঠানো হলো। 2G স্ক্যামের ঘটনায় এ রাজাকে, যিনি এত ক্ষমতাশালী, আর করুণানিধির মেয়ে কানিমোজিকে, আরও অনেক মানুষকে একসাথে জেলে পাঠানো এগুলো হয়। সব সুপ্রিম কোর্টের নজরদারিতে চলা কেস। যখনই সুপ্রিম কোর্ট নজরদারি করে তখনই সিবিআই ওই কেসগুলোতে কাজ করে, আর এখনো তারা সাজা পায়নি, তদন্ত চলছে। হাসান আলীকে গ্রেফতার করতে 3 বছর সময় লাগলো, রাজাকে গ্রেপ্তার করতে 2 বছর লাগলো, কালমাডিকে গ্রেপ্তার করতে 6 মাস লাগলো, তাও কেবল তদন্তের জন্য। এখন তো এটাও আমাদেরকে দেখতে হবে যে তারা আদৌ সাজা পায় কিনা। আর বাকি কত মানুষ এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের তো কোনো হদিশ নেই। আমি সরকারের ইন্টেনশনের কথা জিজ্ঞেস করলাম। আপনার কি মনে হয় না যে এই সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়তে চায়? এতগুলো মানুষকে জেলে পাঠিয়ে দিয়েছে। যদি সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাইতো, তবে এই দেশে হিমালয়ের মতো ঋণের পাহাড় কেন তৈরি হলো? কেন এত দুর্নীতি বাড়লো? আজ সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। দুর্নীতি এত বেড়েছে যে সাধারণ স্কুলের বাচ্চার ভর্তির জন্য টাকা না দিলে কাজ হয় না। কোনো একটা সার্টিফিকেট নিতে গেলে টাকা না দিলে কাজ হয় না। এটা কি সরকার জানে না? আরে, সরকারকে যদি দুর্নীতি মিটিয়েই দিতে হতো, তবে সরকার তা অনেক আগেই করে দিতে পারত। কিন্তু সরকারের দুর্নীতির মেটানোর কোনো ইচ্ছেই নেই, এটা আমাদের মনে হয়। তাদের অন্তরে দুর্নীতি মেটানোর কোনো ইচ্ছে নেই। কেন? কারণ আজ যারা দুর্নীতিবাজ লোক, নিচ থেকে ওপর পর্যন্ত, তাদের মধ্যে জনপ্রতিনিধি এবং অফিসার উভয়েরই যোগসাযোগ আছে। আর এই যোগসাযোগের কারণেই দুর্নীতি বাড়ছে এবং এদের আশীর্বাদ আছে সরকারের, কারণ ওরা তো আমাদেরই লোক, পলিটিক্স তো। এই কারণেই দুর্নীতি এত বাড়ছে। যদি তাদের ইচ্ছে থাকতো, তবে বেশি নয়, ৬২ বছরে যা হয়নি তা মাত্র 10 বছরে দুর্নীতির গতিরোধ করত, যদি এরা মনে সেটা ভাবত। আর আমার তো এটাই মনে হয় যে লোকপাল বিল, যদি সঠিক লোকপাল বিল আসে, তবে ৬২ বছরে যা হয়নি তা 5 বছরেই আপনারা দেখতে পাবেন। মানুষ স্বাধীনতার স্বাদ অনুভব করবে। এটা তো আপনিও মানেন যে মনমোহন সিং একজন সৎ মানুষ, তার ইন্টিগ্রিটি নিয়ে কোনো রকম প্রশ্ন তোলা যায় না। তো তার থেকে বেশি সৎ আর কে হতে পারে? আমরাও এই কথাটা মানি। এটা আমাদের সৌভাগ্য যে এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি একজন সৎ প্রধানমন্ত্রী। এটা আমিও মানি। কিন্তু সৎ হয়ে যদি তিনি রিমোট কন্ট্রোল হন, তবে তিনি কি করবেন? প্রধানমন্ত্রী ভালো মানুষ হয়েও কি করবেন? রিমোট কন্ট্রোল তো। চুপ করে বসে, নাহলে কান কাটবো। বেচারা আর কি করবে? হ্যাঁ, বলুন তো। তো আন্না, এর কি গ্যারেন্টি যে লোকপাল হবে তার কান কেউ কাটবে না? লোকপাল সম্পূর্ণ জনগণের নিয়ন্ত্রণে থাকবে। পুরো লোকপালের কাজ নেটে থাকবে, যাতে প্রতিটা মানুষ দেখতে পায়। সিলেকশন এবং কার্যকলাপের স্বচ্ছতা থাকবে। আজ দেখুন না, সরকারের কাজে স্বচ্ছতা কোথায় আছে? সবকিছু তো লুকিয়ে লুকিয়ে চলে।
যত বেশি স্বচ্ছতা আসবে তত দুর্নীতি গতি কমবে। আজ সরকারের সবকিছু লুকিয়ে রাখা হচ্ছে। সরকারের কাছে আমাদের কথা হলো, আরে এই টাকা তো জনগণের। একজন ভিখারিও ট্যাক্স দেয়। ভিখারি যে নাকি একদম ভিখারি, সে তার কুড়ে ঘরে যেইটুকু জিনিস নিয়ে আনে তার উপর ট্যাক্স দেয়। তাই এই ট্যাক্সের যে টাকা, সেটা জনগণের টাকা। যেখানে আপনারা খরচ করছেন সেখানে জনগণের অংশগ্রহণ কেন থাকবে না? সেখানে স্বচ্ছতা কেন আসছে না? আমাদের টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে? আজ বিজ্ঞান ও প্রযুক্তি এত উন্নত হয়েছে, আজ ইন্টারনেটে আপনি যে কোনো তথ্য দেবেন তার সবই লোকেরা জানতে পারবে। কিন্তু সরকার সেটা চায় না, সবকিছু লুকিয়ে লুকিয়ে কাজ করতে চায়। তারা যদি এমন স্বচ্ছতা লোকপালে আনে, তবে তাদের স্বচ্ছতা থাকবে এবং পুরোটা জনগণের নিয়ন্ত্রণে থাকবে। যেমন ভারতের যে প্রধান বিচারপতি আছেন তাকে নিয়োগের জন্য একটি প্রক্রিয়া আছে এবং তাতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। কিন্তু কেজি বালাকৃষ্ণন প্রধান বিচারপতি হলেন, ওয়াইকে সাভারওয়াল প্রধান বিচারপতি হলেন। সেক্ষেত্রে ভারতে এমন দুজন প্রধান বিচারপতির উপরেও দুর্নীতির অভিযোগ লেগেছে। এই অভিযোগগুলো যে লাগে সেটা এই কারণেই লাগে যে আমরা যে বিচার ব্যবস্থার কথা বলছি, আজ আমাদের যে উচ্চ বিচারপতি আছেন উনি এত সৎ মানুষ, কাপাডিয়া। হ্যাঁ। তিনি অনেক সৎ মানুষ, কিন্তু বিচার ব্যবস্থাতেও এমন কিছু লোক আছেন যারা দুর্নীতিগ্রস্ত। তাই এই কারণে আমাদের কথা হলো যে বিচার ব্যবস্থাও লোকপালের অধীনে আসুক। লোকপাল তাদের সাজা দেবে না। কোনো নাগরিক যদি কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে লোকপালের কাছে, তাহলে লোকপাল তা তদন্ত করবে, কেবল তদন্ত করবে। তদন্তের পর তাদের রিপোর্ট সুপ্রিম কোর্টের বিচারকের কাছে জমা দেবে এবং সুপ্রিম কোর্ট তাদের সাজা দেবে। লোকপাল নয়, সুপ্রিম কোর্ট সাজা দেবে। দেখুন, আজ সিবিআই আর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আমাদের সামনে যে কেসগুলো আছে, দুর্নীতির কেসগুলোর তদন্ত করছে। তদন্ততে কোনো খামতি দেখা যাচ্ছে না, সরকার তাতে কোনো হস্তক্ষেপও করছে না এবং সুপ্রিম কোর্ট তা মনিটর করছে। হাইকোর্টে কেসগুলো আছে এবং মানুষগুলো জেলে আছে। জনগণের অনেক আশা এই দুর্নীতিবাজরা সাজা পাবে। তো যখন এই সিস্টেম ঠিকঠাকই চলছে, তবে এর মাঝে আপনারা নতুন সিস্টেম করতে গেলেন। বললাম যে এটা কোনো সিস্টেম নয়, এগুলো কেবলমাত্র একটা ব্যতিক্রম। সুপ্রিম কোর্ট সিবিআই এর সমস্ত কেসের উপর নজরদারি করতে পারে না, এটি তাদের ম্যান্ডেট নয়। আর এতে কোনো সন্দেহ নেই এবং তাদের কাছে এমন কোনো সিস্টেম নেই যে সব তদন্ত তারা করতে পারবে। আপনি এই যে মাত্র বললেন যে সুপ্রিম কোর্ট কেন করতে পারবে না, আসলেই ওই যে ভ্যাকিউম আছে সেটা লোকপাল সেটি পূরণ করবে। লোকপাল একটি স্বাধীন সংস্থা হবে, সেই স্বাধীন সংস্থা যা নিজের অধীনে তদন্ত নিশ্চিত করার পর একটা আদালতে যাবে। কিন্তু আপনার কথা অনুযায়ী লোকপাল তো আপনারা এমন তৈরি করছেন যা প্রধানমন্ত্রীর ওপরে থাকবে, সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওপরে থাকবে। এখন জাস্টিস কাপাডিয়াকে আপনারা বলছেন সৎ মানুষ, তার উপরেও আরেকজনকে আর যদি কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ আসে তখন একজন ডিএসপি লেভেলের অফিসার তার তদন্ত করে। তো ওই ডিএসপি পদমর্যাদার অফিসার যিনি তদন্ত করছেন, যেমন আমাদের পিএফ স্ক্যাম কেস ছিল, আমাদের পিএফ স্ক্যাম প্রভিডেন্ট ফান্ডের যে কেসটা ছিল, সেখানে সুপ্রিম কোর্টের বিচারকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও একজন ডিএসপি পদমর্যাদার অফিসার তদন্ত করেছিল। এখন ডিএসপি অফিসার সুপ্রিম কোর্টের বিচারকের ওপরে গিয়ে তো আর বসে থাকেনি, সে নিজের তদন্ত করছিল। তদন্তের পর কোর্ট নিজের কেসটা ফাইল করবে। তাই কেউ কারোর উপর বসে থাকছে না। এই ভুল ধারণা দেশে ছড়ানো হচ্ছে যে কোনো সুপারস্ট্রাকচার এসে বসে যাবে। সেটা শুধুমাত্র সেই অভিযোগগুলো আসবে, সেগুলো তদন্ত করে আদালতে কেস যাবে এবং তার কাছে আর কোনো ক্ষমতা নেই। দেখুন আন্না, আপনি একটা প্রধানমন্ত্রীর প্রশ্ন তুলেছেন যে প্রধানমন্ত্রীকেও লোকপালের আওতায় অবশ্যই আনা উচিত। প্রধানমন্ত্রী এত বড় পদে বসে আছেন, তাকে অনেক কঠিন সিদ্ধান্তও নিতে হয়। কিছু মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হয়। এটা তো স্বাভাবিক যে অনেকেই এতে রেগে যাবে, কিছু মানুষ খুশিও হবে। প্রধানমন্ত্রী পার্লামেন্টের প্রতি দায়বদ্ধ, তবে অন্য কারোর প্রতি কেন দায়বদ্ধ হবেন এবং অন্য কেউ কেন তার তদন্ত করবে? তো এই ব্যাপারটা কতটা সঠিক? এই পার্লামেন্টে যারা প্রতিনিধি আছেন তারা পার্লামেন্ট চালায়, তাদের তো জনগণ বেছে নিয়েছে। তাদের স্থান ভোটারদের পরে। এই দেশের ভোটাররাই হলো আসল মালিক, তারা হলেন রাজা। যখন এই পার্লামেন্ট মেম্বাররা নির্বাচনের সময় প্রচার করতে আসে, তখন তারা কি বলে? আমাদের রাজা, সেবা করার সুযোগ দিন। রাজা বলে না? রাজা বলে তো, এরা রাজা তো।
কিন্তু হলোটা কি, রাজা হয়ে যাওয়ার পর আর বুঝতে পারে না যে আমি রাজা হয়ে গেছি। এর কারণে রাজা হয়ে গেল গোলাম, আর গোলাম হয়ে গেল রাজা, সব উল্টো পাল্টা। আর এই যে আর রাজা সব টাকা লুট করে নিল। একটি ভুল ধারণা ছড়ানো হচ্ছে যে প্রধানমন্ত্রীর উপর এখনো যেন কোনো অ্যান্টি কারাপশন ল কার্যকর নয়, এখন কার্যকর করা হচ্ছে। এটি ভুল ধারণা। আজ পর্যন্ত প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের আওতায় প্রধানমন্ত্রী গত ৬২ বছর ধরে আসছেন। তফাৎ শুধু এইটুকুই যে শুধুমাত্র সিবিআই প্রধানমন্ত্রীর তদন্ত করতে পারত এবং সিবিআই প্রধানমন্ত্রীর অধীনেই থাকে। আমরা কেবল বলছি যে সিবিআই এর বদলে লোকপাল প্রধানমন্ত্রীর তদন্ত করুক। চলুন, আমি আপনার কথা মেনে নিলাম যে ভবিষ্যতে লোকপাল তৈরি হোক, যা সরকারের অধীনে থাকবে না, সবার তদন্ত করতে পারবে এবং সুপ্রিম কোর্টকে জানাবে। কিন্তু যদি লোকপাল যে হবে সেই যদি গড়বড় করে ফেলে, তাহলে যদি লোকপাল কোনো ভুল করে, তবে লোকপালকে নিয়ন্ত্রণ করার জন্য ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি থাকবে। যদি তাদের কাছে লোকপালের কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তবে ১ মাসের মধ্যে তারা তাদের বের করে দিতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাকে বের করে দেবে, এমন ব্যবস্থা আছে সেখানে। দেখুন, এরকম না, ব্যাপার। যখন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন গঠিত হয়েছিল সেই সময় একটা বডি তৈরি হয়েছিল এবং একজন খুব সৎ মানুষকে চেয়ারম্যান করা হয়েছিল। বলা হয়েছিল সিবিসি তৈরি হয়ে গেছে, সিবিআই আর কোনো গন্ডগোল করতে পারবে না, নিয়োগের ক্ষেত্রে সিবিসি সিদ্ধান্ত নেবে এবং কোন কেস ইনভেস্টিগেট হবে সেটাও সিবিসিই দেখবে। কিন্তু পরে আমরা দেখলাম যে সিবিসি রূপই বদলে গেল, সেখানে থমাসের মতো ব্যক্তিকে নিয়োগ করা হলো। তবে এর গ্যারান্টি কি যে লোকপাল, যেখানে ১১ সদস্যের একটা কমিটি তৈরি হবে, যেখানে এমন কোনো লোক আসবে না যারা কারাপশনকে প্রশ্রয় দেবে বা কাউকে বাঁচানোর চেষ্টা করবে? এতে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে কোনো নাগরিক গিয়ে অভিযোগ করতে পারবে। সুপ্রিম কোর্ট ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করে যদি প্রমাণের ভিত্তিতে লোকপালের কোনো মেম্বারকে বের করার আদেশ দিয়ে দেয়। তাই এই ব্যবস্থাটা এর ভেতরে ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। আরও যদি কোনো পরামর্শ থাকে এর ভেতরে যুক্ত করা যেতেই পারে। কিন্তু আপনাদের যত পরামর্শ আছে, খবরের কাগজে যা রিপোর্ট বের হয়েছে তাতে মনে হচ্ছে সরকার সেগুলো মানতে রাজি নয়। হ্যাঁ, একদম। আজ তো সরকার অস্বীকার করছে, কারণ তাদের হাত থেকে ক্ষমতা চলে যাবে না। রাজনীতিতে এটাই তো হলো সমস্যা। তাদের এটা মনে হয় না যে জনগণ আমাদের বেছে নিয়েছে, সেবা করার জন্য বেছে নিয়েছে, আমি সমাজ আর দেশের সেবা করব, এই ভাবনা আজ তাদের মাথায় নেই। ক্ষমতা থেকে টাকা আসে আর টাকা থেকে ক্ষমতা, এই চক্রে তারা ঘুরপাক খাচ্ছে। কিছু হিন্দু মারা গেলে ৪ জন মিলে কাঁধে করে নিয়ে যায়, মুসলিম ভাই মারা গেলে তাকে ডলিতে করে নিয়ে যায়, খ্রিস্টান ভাই মারা গেলে তাকে কফিনে করে নিয়ে যায়। তাই অনেকেই রাজনৈতিক নেতার মনে হয় যে শ্মশানে যাওয়ার সময়ও তাদের চেয়ারে বসে যাওয়া উচিত। ওদের এত চেয়ার পছন্দ। এই কারণেই দেশের এই দশা। এই দেশের যে অবস্থা দেখছেন সেটা এই কারণেই হয়েছে। সেবার মনোভাব নেই। ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর বলিদান আজ ওদের মনে নেই। লক্ষ লক্ষ মানুষেরা যারা স্বাধীনতার জন্য জীবন দিলেন, তাদের কাছে আমাদের ঋণী থাকা উচিত ছিল কিনা সেটা কিন্তু যে ওদের মনে ফরম্যাটের নেই। কথা আপনি বলছেন সেটা তো সরকার মানতেই সরকার রাজি নয়। কিছুই মানতে রাজি নয়। আপনি যে সিবিসির উদাহরণটা দিলেন, দ্য ডেভিল লাইজ ইন ডিটেলস। সরকার এমন একটা আইন সরকার তৈরি করেছে যে কেবল নামেই সিবিসি। সিবিআই এর ক্ষেত্রেও তাই। এখন লোকপালের ক্ষেত্রেও মানুষ বলছে যে সরকার এখন লোকপাল বানাচ্ছে। হুম। আসলে সরকার এমন এক লোকপাল বানাতে যাচ্ছে সবার জন্য, যেখানে প্রধানমন্ত্রীও থাকবে না, সেখানে বিচার বিভাগও থাকবে না, সেখানে পার্লামেন্টের এমপিরাও থাকবে না, এমনকি নিচু স্তরের অফিসাররাও থাকবে না। তাহলে মিটিংয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে এর আওতায় আসবেটা কে? তখন তারা বলল যে ২৫০০ অফিসারের জন্য একটি যোগপাল বানাবে সরকার এবং তাতে দুর্নীতির কোনো সমস্যা সমাধান হবে না। একটি ছোট বিল্ডিং এর ভেতরে একটি ছোট অফিস বানিয়ে বলবে যে লোকপাল হয়ে গেল। তাই আমাদের যোগপাল চাই না, আমাদের শক্তিশালী লোকপাল চাই। যেমন অরবিন্দজি বলছেন, যদি সরকার এই পুরো বিষয়টাকে উপহাসে পরিণত করে, যদি সেটা লোকপাল না হয়ে যোগপাল হয়ে যায়, ক্ষমতাশালী না হয়, তবে কি করবেন আপনারা? জনগণের অধিকার আছে, আন্দোলন। গণতন্ত্রকে মজবুত করতে হলে জনগণের আন্দোলন। আন্দোলন থেকে গণতন্ত্র মজবুত হয়, স্বচ্ছ এবং সুস্থ গণতন্ত্র তৈরি হয় এবং তার মাধ্যমে সরকার যদি কথা না শোনে তবে তাদের শোনানোর জন্য সেই একটাই রাস্তা, আন্দোলন। কিন্তু হিংসা করে নয়, অহিংসা।
অহিংসার পথে আন্দোলন করতে হবে, জনগণকে কষ্ট না দিয়ে এমন আন্দোলন করতে হবে। আত্মকষ্ট আমাদের করতে হবে, আর সেটা যেন লোকেরা বুঝতে পারে। এমন আন্দোলন করতে হবে, সত্যাগ্রহ, সেটাই একমাত্র পথ। সেটা দিয়েই, আর সেই পথেই আমরা যাব, সেই পথ ধরেই আমরা যাব। যদি সরকার লোকপাল বিল না মানে, তবে আমরা আবার যন্তর মন্তরে বসবো আন্দোলন করার কিন্তু জন্য। আন্না এখন তো ধারা 144 লাগিয়ে দিয়েছে, যন্তর মন্তরে বসতে দিচ্ছে না। যদি বসতে না দেয় তাহলে জেলে যাব, তাতে কি আসে যায়? সকালে ব্রেকফাস্ট, দুবেলার খাবার তো সেখানেও পাওয়া যায়। আর যদি কেউ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে বা ধর্ণাও দেয়, তবে তার উপর লাঠিচার্জ হবে, টিয়ার গ্যাসও ছোড়া হবে, রামলীলা ময়দানের মতো। আমরা লাঠি খেতে তৈরি আছি। অন্যরা গুলি খেয়েছে, আমাদের লাঠি খেতে কি ভয়? লক্ষ লক্ষ মানুষ গুলি খেয়েছে, তাহলে আমাদের লাঠি খেতে কি ক্ষতি হবে? এটা হলো স্বাধীনতার দ্বিতীয় লড়াই। সঠিক স্বাধীনতা পায়নি, শুধু গোরারা গেছে, কালোরা এসেছে, এটাই তফাৎ হয়েছে। দ্বিতীয় স্বাধীনতার লড়াই আমাদের লড়তে হবে। আন্না, আপনি দ্বিতীয় স্বাধীনতার কথা বলছেন, সেটা নিয়ে কংগ্রেস পার্টির নেতারা খুবই রেগে আছে। তাদের কথা হলো এটা স্বাধীনতার লড়াই নয়, এটা তো একটা ডিক্টেটর তৈরি করার লড়াই। এগুলো নিয়ে আমার কাছে অনেক অভিযোগ রয়েছে, প্রশ্ন রয়েছে, কিন্তু আমাদের একটা ব্রেক নিতে হবে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে আন্না হাজারে আর কেজরিওয়ালের ওপর জনতার মোকদ্দমার আরও এক পর্ব। আমার কাছে কিছুই নেই, একটা মন্দিরে থাকি। 8 ফুট বাই 10 ফুটের ঘর আছে, শোবার বিছানা আছে, আর খাওয়ার প্লেট আছে। কিন্তু 6টা ক্যাবিনেট মিনিস্টারের উইকেট নিয়েছি, করাপ্টেড লোক, বাড়ি গেছে 6টা। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন আন্না হাজারে আর অরবিন্দ কেজরিওয়াল। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে আন্না হাজারের ওপর অভিযোগ যে উনি লোকতন্ত্রকে দুর্বল করছেন। আন্না সরকারের বড় বড় মন্ত্রীরা এটা বলছেন যে আপনাদের যে আন্দোলন, তাতে লোকতন্ত্র দুর্বল হচ্ছে। ওনারা বলছেন যে আইন তৈরি করার কাজ হলো পার্লামেন্টের, জনগণের বাছাই করা প্রতিনিধির যে অধিকার রয়েছে, সেটা আপনি কি করে তাদের থেকে ছিনিয়ে নিতে পারেন? পার্লামেন্টকে ওরা খুবই দুর্বল ভাবছে। জনগণ নিজের প্রতিনিধি বলে পাঠিয়েছে, নিজেরা বিশ্বাস করে পাঠিয়েছে, নিজেদের ট্রাস্টি বলে পাঠিয়েছে, আর জনগণ বলছে যে এমন একটা আইন তৈরি করতে হবে, তাই সরকারের সেরকম আইন তৈরি করা উচিত। তাহলে এটা কি জনগণের প্রেশার নয়? এটা তো জনগণেরই অধিকার, তাই না? আপনি যদি দুর্বল আইন তৈরি করেন, তাহলে সেরকম আইনের কি লাভ? ইংরেজরা যে আইন তৈরি করেছিল, সেই রকম দুর্বল আইন তৈরি করা হয়েছে, এই জন্যই তো এত কারাপশন। আজ কারাপশন বেড়ে গেছে, এর কারণ হলো আইনকে কেউ ভয় পায় না, আইন হলো দুর্বল। সেই আইনকে মজবুত করার জন্য জনগণ যখন বলছে যে ভালো আইন হওয়া উচিত, তাহলে কারাপশন কিছুটা চাপের মধ্যে পড়তে পারে, তাই সরকারের সেটা করা উচিত। সরকার মালিক নয়, সরকার হলো সেবক জনগণের। আর জনগণ বলছে, জনগণ নিজের জন্য কিন্তু বলছে না, এ দেশের জন্য বলছে। তাই সরকারের এই কথাটা তো ভাবা উচিত। না না, সরকার এটাও বলে যে এইভাবে তো যে কেউ যা খুশি করতে পারে, যন্তর মন্তরে বসে পড়বে, অনশন করবে, ধর্ণা দেবে, আর যা খুশি দাবি করবে, আর সরকারকে সেটা মানতে হবে। ইন্ডিভিজুয়াল দাবি করা হয়নি, ইন্ডিভিজুয়াল নয়, ইন্ডিভিজুয়াল দাবির জন্য তো অনেক রাস্তা আছে। এটা দেশের ভালোর জন্যে, সমাজের ভালোর জন্য যে যে প্রশ্নগুলো আছে, আর সাময়িক কায়দায় জনগণ বলছে যে এটা করা জরুরি, এই রকম প্রশ্নগুলোকে নিয়ে সরকারের ভাবা উচিত। তারা যদি সেটা না ভাবে, তাহলে সরকারকে সেটা বুঝিয়ে দেওয়া হবে, জনগণ সেটা বুঝিয়ে দেবে। আমার কাছে কিছুই নেই, একটা মন্দিরে থাকি। 8 ফুট বাই 10 ফুটের ঘর আছে, শোবার বিছানা আছে, আর খাওয়ার প্লেট আছে। কিন্তু 6টা ক্যাবিনেট মিনিস্টারের উইকেট নিয়েছি, করাপ্টেড লোক, বাড়ি গেছে 6টা। তা এই কাজ আমাদের করতে হবে। স্বাধীনতার মানেকে কেউ যদি স্বৈরাচার ভেবে বসে, তাহলে জনগণই তাদেরকে উচিত শিক্ষা দেবে। আমি জয়ন্তী নটরাজনের বয়ান দেখেছি, উনি কংগ্রেস পার্টির প্রবক্তা, আর কংগ্রেস পার্টির মিডিয়া পার্সন জনার্দন দ্বিবেদী,
পি চিদম্বরম, এরা সবাই আলাদা আলাদা কায়দায় একই কথা বলেছেন যে আন্না হাজারে জনগণের যে শক্তি রয়েছে, যে পাওয়ার রয়েছে, তার পরিপ্রেক্ষিতে ব্ল্যাকমেল করার কাজ করছেন সরকারকে। সরকার যদি এটাকে ব্ল্যাকমেল বলে, জনগণের অধিকার আছে। আর যদি নিজেদের অধিকারের ব্যাপারে সরকারকে বলে, আর সরকার বলে যে এটা ব্ল্যাকমেল, তাহলে আমি আমার জীবনে ব্ল্যাকমেল করতেই থাকবো দেশের জন্য। দেশের ভালোর জন্য ব্ল্যাকমেল করতেই থাকবো। যদি আপনি আইন তৈরি করতে চান, তাহলে আপনি ইলেকশন লড়ছেন না কেন? ইলেকশনে লড়ুন, পার্লামেন্টে আসুন, আর সেখানে বসে আইন তৈরি করুন। অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদি ইলেকশনে লড়ুক, আর আন্না হাজারেও লড়ুক। আমি এটা মানি। আমি যদি কাল ইলেকশনে গিয়ে দাঁড়াই, তাহলে আমার ডিপোজিট বাজেয়াপ্ত হয়ে যাবে। ডিপোজিটও বাজেয়াপ্ত হয়ে যাবে। আজকের পরিস্থিতি এইরকমই। এই জন্যই এই কথাটা আমি মেনে নিচ্ছি। ওরা যে বলছে না 10 কোটি টাকা খরচ করার জন্য আমার কাছে নেই, কোনো ব্যাংক ব্যালেন্সও নেই, আর এই কারণেই আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু এই কথাটাও মানি যে জনগণ যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে লোক প্রতিনিধি যেটা করতে পারে না, সেটা জনগণ করতে পারবে। উনি হলেন তাদের সেবক। উনি বলছেন আনইলেক্টেড ডিরেক্টর এমন স্বৈরাচারী হয়ে গেছে যে ইলেকশন লড়তেও পারবেন না, ভোটে জিততে পারবেন না, কিন্তু আন্না হাজারে স্বৈরাচারিতা করছেন। ওরা চাইছে তাই আমি স্বৈরাচারিতা করছি। আমি এই রকম স্বৈরাচারিতা দেশের জন্য আর সমাজের জন্য করেই যাব, কারণ আমার জীবন, আমি আমার সম্পূর্ণ জীবন এই দেশের জন্য সমর্পণ করেছি, সমাজের জন্য সমর্পণ করেছি। জীবনে কোথাও কোনো ব্যাংক ব্যালেন্স রাখিনি। আমার বাড়িতে 3 ভাই রয়েছে, আর ভাইদের ছেলে মেয়েদের যে কি নাম আমি এখনো সেটা জানি না। কোটি কোটি টাকার যোজনা, তবু কোথাও ব্যাংক ব্যালেন্স নেই। এইরকম পরিস্থিতিতে যদি আমাকে স্বৈরাচারী বলে, তাহলে আমি সেটা করেই যাব। সেটা আমার দেশের জন্য, আমি সেটা করেই যাব আমি। ভিড় জড়ো করে তার মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারকে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন। করতেই হবে। স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা মনে করে কেউ যদি চলে, তবে জনশক্তির চাপ সৃষ্টি করাই একমাত্র উপায় হয়। এভাবেই যারা স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা মনে করে চলছে, তাদের থামানোর জন্য এটাই একমাত্র পথ, জনশক্তির চাপ। সমমনস্ক মানুষদের একত্রিত করে জনশক্তির চাপ সৃষ্টি করা। এতেই গণতন্ত্র প্রবল হবে, সুদৃঢ় হবে, নিষ্কণ্টক হবে, এবং সাধারণ মানুষরা ন্যায় পাবে। হ্যাঁ, এমনটা আমি মনে করি। সেটা কিসের জন্যে? কেন? আমার তো ছেলে মেয়ে নেই। আমি নিজের জন্য তো কিছুই চাইছি না। আমার জীবন তো সমর্পণ করেছি সমাজের জন্য, দেশের জন্য, আর এটা আমি ঠিক করেছি कि दिल दिया है जान भी देंगे ये वतन तेरे लिए। তোমার জন্য প্রাণও দিয়ে দেব। এটা আমি ঠিক করেছি যে আমি প্রাণও দিয়ে দেব তোমার জন্যে। এটা আমি ঠিক করেছি। আর এর জন্যে আমি লাঠি খেতেও প্রস্তুত, গুলি খেতেও তৈরি আছি, মরে যেতেও তৈরি আছি। আন্না, এটাও বলা হচ্ছে যে জনতা আপনার সাথে আছে তারা টুইটার জেনারেশন, তারা হলো ফেসবুক জেনারেশন। যারা ইন্টারনেট থেকে পড়ে তারা সেই প্রজন্ম, কিন্তু যারা অতি সাধারণ মানুষ গ্রামে থাকে তারা এই আন্দোলনের সঙ্গে নেই। আমি এইমাত্র 3 লাখ কলেজের ছাত্রের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের জাগিয়ে তুলছি, যুবকদের জাগিয়ে তুলছি। আমার আসার জায়গা হলো যুবক, আর আমি সবসময় এটাই বলি যে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর আত্মত্যাগ যুবকদের মনে রাখতে হবে, নিজের হৃদয়ের সাথে তাদের জুড়তে হবে। আরে ফাঁসির কাঠে তারা যাচ্ছিল, ফাঁসির মঞ্চ দেখছিল, 2 মিনিটের মধ্যে ফাঁসিতে চড়তে যাচ্ছিল, এটা দেখেও এটা ঘোষণা করছিল, इनकलाब जिंदाबाद, वंदे मातरम, भारत माता की जय। আর ইংরেজদের বলছিল এই জন্মের কথা কি, পরের জন্মেও ফাঁসি দিলে দিও, আমাদের প্রস্তুতি আছে। কিসের জন্যে? আমাদের স্বাধীনতার জন্য। লতা দিদি গান গেয়েছিলেন না, ए मेरे वतन के लोगों, जरा आंख में भर लो पानी,
जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी, वो कुर्बानी की याद। সেই আত্মত্যাগের স্মৃতি হৃদয়ের সাথে জুড়ে রাখতে জুড়ে হবে। দিয়ে। আমি তো জুড়ে রেখেছি, আর আমার এটা মনে হচ্ছে যে আজ যে যুবকরা এগিয়ে আসছে তা স্বাধীনতার দ্বিতীয় লড়াইয়ের জন্য আমার আশার জায়গা। যখন আমি এই দৃশ্য দেখি আন্দোলনে, তখন ৭৪ বছর বয়সেও আরো দুপা এগিয়ে যাওয়ার শক্তি পাই আমি এই যুবকদের থেকে, যারা মানে আপনাকে কংগ্রেসের যে মহাসচিব আছেন দিগ্বিজয় সিং, ওনার বয়ান আমি সংবাদপত্রে দেখলাম। উনি বলেছেন যে আন্নার বয়স এখন ৭৪ বছর হয়ে গেছে, এখন আপনার অনশন করা উচিত নয়, অরবিন্দজির মতো তরুণদের অনশন করা উচিত। ঠিক আছে, ভেবে দেখব। জনতার মধ্যে থেকে যারা প্রশ্ন করতে চান, হ্যাঁ বলুন। আন্নাবাবু, আমি জানতে চাইছিলাম যে আপনি যন্তর মন্ত্রে বলছিলেন যে আমাদের কালো ইংরেজদেরকে তাড়াতে হবে, তো এই কালো ইংরেজরা কোন দেশের লোক? তাড়ানো নয়, না, আর আপনি বলছিলেন। দ্বিতীয়ত যে আজ সরকার আছে, সরকার বদলালে কিচ্ছু হবে না। এই সরকারের ওপর চাপ সৃষ্টি করে আমরা ভালো কাজ কিভাবে করিয়ে নেব? যদি এই সরকার বদলে যায়, তবে অন্য যারা আসবে তারা কারা আসবে? এরা গ্র্যাজুয়েশন করেছে আর ওরা ডক্টরেট হবে কারাপশনে। বদলালে কিচ্ছু হবে না, বদলালে কিচ্ছু হবে না। মানুষদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে। ওরা তো আমাদের দেশের মানুষ। সাদা ইংরেজরা বিদেশি ছিল, তাদের তাড়িয়েছি। এখন আমাদের দেশের লোক, এদের কোথায় তাড়াবো? এরা তো আমাদেরই লোক। আন্নাবাবু, ১৯৬৮ সালে কংগ্রেস এই লোকপাল বিল এনেছিল। ১৪টি সরকার চলে গেছে, ১২ জন প্রধানমন্ত্রী চলে গেছেন, এই লোকপাল বিল এইভাবেই আটকে আছে। আজ কংগ্রেস এটি এনেছে এবং পাস করতে চাইছে। আপনি এর মধ্যে বাধা সৃষ্টি করছেন, সরকারকে ব্ল্যাকমেইল করছেন, এবং এতে দেশের বদনামও হচ্ছে। কংগ্রেস যা করতে চাইছে, এই দেশে সরকার যা করতে যাচ্ছে, দয়া করে তাদেরকে করতে দিন, অন্যথায় আন্দোলন আপনার বিরুদ্ধেও হতে পারে। আন্দোলন করা তো অপরাধ নয়, করা উচিত। হ্যাঁ? কে মানা করেছে আন্দোলন করতে? এটা তো আর কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। কংগ্রেস হোক, বিজেপি হোক, শিবসেনা হোক, যে কেউ হোক, আমাদের দেশের এসিতে মানুষ। বসে ইন্ডিভিজুয়ালি কথাই তো বলবে। ব্যক্তিগত আমাদের কি বিরোধ? আমাদের কিসের ঝগড়া? কোনো ঝগড়া নেই আমাদের। আমরা ওটা এটা হতে দিন, চাইছি। ওটা যদি কোনো খামতি থেকে যায় তো পরে সরকার না হয় তার ভেতরে তখন সেটাকে ঠিক ওনার করে নেবে। বক্তব্য হলো এই আইনটা আগে হতে দিন, যদি তাতে কোনো খামতি থাকে সেটা পরে ঠিক করে নেবেন। আপনাদের স্টাডি করতে হবে। এই আইন তৈরির জন্য যে ড্রাফট সরকার বানিয়েছে তা এতটাই দুর্বল বানিয়েছে, এটা কারাপশনকে ভাঙতে পারবে না। আমরা তো এটাই চাই যে ড্রাফট তৈরি হয়েছে তার উপর এখন আলোচনা চলুক। জয়েন্ট কমিটি সরকার বানিয়েছে এবং এই জয়েন্ট কমিটি বানিয়ে গত ৩ মাস ধরে আমাদের মিটিংও চলছে, আর হঠাৎ করে বলল যে না, এটা হবে না। আরে, তবে জয়েন্ট কমিটি কেন বানিয়েছিলেন? খামোকা আপনাদের সময় নষ্ট হলো, আর এদিকে আমাদের সময়ও নষ্ট হয়ে গেল। আগেই বলা উচিত ছিল যে আমরা এটা করব না। তাই এই কথাটা ঠিক নয়। আন্না, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী বলেছেন যে আপনি ভুল সরকারের ওপর ভরসা করছেন। আপনার তো এদের সাথে কথা বলাই উচিত নয়। আপনার এই লোকপাল বিলের বিষয়টা নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত পার্লামেন্ট নির্বাচনের জন্য। ঠিক আছে, এর জন্য আমি আপনার পরামর্শ নিয়ে নেব। সরকারের যে ৫ জন প্রতিনিধি আছেন তাদের নিজ নিজ এলাকায় কমপক্ষে ২০ লক্ষ ভোটার তো রয়েইছে, কমপক্ষে ১০ মানে ৫ লক্ষ ভোটার আছে। আর সিভিল সোসাইটির লোকেরা তো শুধুমাত্র যে গ্রাম প্রধানের নির্বাচনেও জিততে পারবে না, হয়তো লড়েনি এই ৫ জন আর কি, তারা তাদের চ্যালেঞ্জ দিচ্ছে যারা নির্বাচনে জিতে এসেছেন ২০ লক্ষ ভোটার এক একটি এলাকায় থেকে। তাহলে এই ধরনের যে খামতিগুলো রয়েছে, খামতি এখানেই রয়ে গেছে আমাদের, যে যাদের আমরা নির্বাচিত করে পাঠিয়েছি তারা আমাদের সেবক, আর আমরা এই জন্য নির্বাচিত করেছি যে আমাদের টাকার সঠিক ব্যবস্থাপনা করুন এবং ভালো ভালো আইন তৈরি করুন। এই জন্যই তো জনতা তাদের নির্বাচিত করেছে। আর জনতা যখন বলছে যে এই আইনটি বানাও, যদি না করে তবে তার কি পথ আছে আর?
তবে এটা- এর জন্য আপনি নিজের একটি দল দাঁড় করান এবং নির্বাচনে যান, তারপর জনগণের প্রতিনিধি হয়ে কাজ করুন, তবে তো ভালো ঠিক। লাগবে আমাদের। সিভিল আপনি- সোসাইটির মানেটা কি? সিভিল তো এ সবাই আসে, শুধু শুধু 5 জন মানুষ তো আর নয়, শুধু শুধু 2 জন উকিলও তো নয়, প্রশান্ত ভূষণ, শান্তিভূষণ সবাই আসে। ওনার শুধু- বক্তব্য হলো আপনি কেন একটা রাজনৈতিক দল তৈরি করছেন না এবং সেই দলকে নির্বাচনে জেতান, সেটা আপনার সরকার গঠন করুক, তারপর যেমন আপনার ইচ্ছা তেমন আইন বানান। এটাই চাইছি। আমি আগেই বলেছি যে আমি মন্দিরে থাকি 8 ফুট বাই 10 ফুট একটা ঘরে। এমন অবস্থায় একটা দল গঠন করা আমার জন্য এতটা সহজ নয়, কিন্তু স্বাধীনতার অর্থ যারা স্বেচ্ছাচারিতা মনে করে চলে তাদের ওপর একটা প্রেসার গ্রুপ জনতার দ্বারা, তাদের শক্তি অনেক বেশি। সেই যে গ্রুপটা তৈরি হবে প্রেসার গ্রুপ, তার শক্তি অনেক বেশি। তাই আমি সেই চেষ্টা করছি। আর দ্বিতীয় কথা হলো আমি এখন চেষ্টা করছি যে যারা যুবক আছে, যারা চরিত্রবান, তাদের আমি বলছি যে নির্বাচনের জন্য দাঁড়াতে হবে। আগে চরিত্র গঠন করো, নিজের শুদ্ধ আচরণ, শুদ্ধ বিচার, নিষ্কলঙ্ক জীবন, ত্যাগ, অপমান সহ্য করার শক্তি রাখো এবং সমাজের জন্যে জ্বলতে থাকো প্রদীপের মতো। সেই অনুযায়ী পরে তোমরা দাঁড়াও। আর তোমরা যখন দাঁড়াবে তখন আমি তোমাদের জন্য প্রচারে যাব। কোনো রাজনৈতিক দল বের করব না, শুধু নির্বাচনের জন্য চরিত্রবান লোকদের যাওয়ার প্রয়োজন আছে। পার্লামেন্টেও চরিত্রবান লোক। আমি জানতে চাইছিলাম যে যদি আপনাকে রাজনীতিতে আসার সুযোগ দেওয়া হয় তবে আপনি কি তাকে গ্রহণ করবেন না প্রত্যাখ্যান? যদি আপনাকে কেউ প্রধানমন্ত্রী করতে চায়, আপনি কি হবেন? লোকপাল হবেন উনি। এই কাদায় পাথর ছুঁড়ে নিজের গায়ে কাদা লাগানো আমি ঠিক মনে করি না। আর 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 এগুলো অনেকবার চেষ্টা হয়েছে, এমএলএ হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে। আমি অস্বীকার করেছি যে আমি এই কাদার মধ্যে যাব না। এই যে অসংখ্য প্রশ্ন উঠছে না, আমরা কি এটা বলতে চাই যে গণতন্ত্রের মানে হলো একজন সাধারণ মানুষ যদি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে চায় তবে তাকে কি নির্বাচিত হয়ে আসতে হবে? এটা তো এই 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 দুর্নীতিগ্রস্ত মানুষেরা এই ধরনের বিতর্ক চালু করে দিয়েছে যে আরে আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছেন তবে আগে জিতে আসুন না। আমাদের ট্যাক্স, আমি ট্যাক্স দিই, আপনি ট্যাক্স দেন, আমাদের সেই ট্যাক্সের টাকা তারা চুরি করছে, আর বলছো যে আমাদের বিরুদ্ধে আওয়াজ তুললেও আগে জিতে আসুন। এটা কোথায় লেখা আছে ভাই? আর যদি আমরা আওয়াজ তুলতে চাই তবে শুধু সেটুকুই থাকা উচিত, আমাদের নির্বাচনে যেতে হবে না। আমরা একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চাই। কি অপরাধ ভাই? আমি যদি মন্ত্রী হতাম তবে রাইট টু ইনফরমেশনের মতন আইন আমি তৈরি করতে পারতাম না। আজ আমি বাইরে থাকার কারণে 10 বছর লড়াই করেছি রাইট টু ইনফরমেশন নিয়ে। শেষে ভাবলাম যে হয় করব নয়তো মরব। আর সরকারকে রাষ্ট্রপতির কাছে সই করতে হলো এবং এই কানুন কার্যকর হলো। ভিতরে থেকে নয়, বাইরে থেকে আমরা এমন কাজ করতে আন্না পারি। কংগ্রেস পার্টির মিডিয়া ইনচার্জ জনার্দন দ্বিবেদীর একটা বয়ান আছে। উনি বলেছেন যে গণতন্ত্র চালানোর একটা পদ্ধতি আছে এবং তাতে জনগণের মন জানার একটা সাংবিধানিক প্রক্রিয়া আছে, যা সংসদ প্রতিনিধিত্ব করে, বিধানসভাগুলো প্রতিনিধিত্ব করে। আইন তৈরির বিষয়ে সংসদ এবং বিধানসভাগুলোর সার্বভৌমত্ব নিয়ে বিতর্ক করা উচিত নয়। এটা তো গণতন্ত্রের টুটি টেপে ধরার মতন কাজ হবে। সংবিধান মেনে চলার মতো কথা তো হওয়া উচিত। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা যাকে গণতন্ত্র মনে করেন, যাকে সংসদীয় গণতন্ত্র মনে করেন, সেই সংসদে আজ পর্যন্ত 62 বছরে এটা হয়নি যে দিল্লির যে পার্লামেন্ট আছে, স্টেটেরও পার্লামেন্ট আছে, স্টেট আর দিল্লির পার্লামেন্টের থেকেও বড় হলো ভিলেজ পার্লামেন্ট, গ্রাম সংসদ এই দুটোর থেকেও বড়। কারণ গ্রাম সংসদ কেউ তৈরি করেনি, সংবিধান বানিয়ে রেখেছে। আর এই গ্রাম সংসদই এই 2 সংসদকে বানিয়েছে। এমএলএ এবং এমপিদের এরাই নির্বাচিত করেছে। তাই এই কারণে এই দুটোর সংসদ তৈরি হয়েছে। তাই এর স্থান তো অনেক উপরে, এই সংসদের কথা কেউ বলেই আমি না। বলতে চাইছি না, এক মিনিট। আর আমার কথাটা হলো যে আমি জিজ্ঞেস করছি। যদি সংসদ ভুল করে তবে কি এই দেশের মানুষের কি তার বিরুদ্ধে আওয়াজ তোলার অধিকার থাকা উচিত নাকি নেই?
যদি লোকপাল ভুল কাজ করে তবে তার বিরুদ্ধেও আওয়াজ তুলবো আমরা। আপনারা কিভাবে ভাবছেন যে লোকপাল ভুল কাজ করবে তবে তার বিরুদ্ধেও আওয়াজ তুলবো আমরা? আমি এটাই বলছি যে এই যে একটা কাঠামো তৈরি করা হচ্ছে যে সংসদ সদস্য সুপ্রিম নন। আন্না, অভিযোগ এবং প্রশ্ন আমার কাছে আরো অনেক আছে, কিন্তু একটা ব্রেক নিতে হবে আমাকে। আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর কিছু প্রশ্ন করব আন্না হাজারেকে, অরবিন্দ কেজরিওয়ালকে। আপকে আদালতের মোকদ্দমার আরো একটি পর্যায়, একটি বিরতির পর। কিন্তু এই ঘুমিয়ে থাকা অবস্থায় এটা কোন কংগ্রেস পার্টি ছিল যে রাতে ঘুমন্ত অবস্থায় যদি তুমি কিছু লিখেও থাকো তাহলে অন্তত সকাল অবধি তোমার অপেক্ষা করা উচিত ছিল? হ্যাঁ, রাত্রিবেলা 6 তারিখে লিখে দিয়েছিল। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি আন্না হাজারে এবং অরবিন্দ কেজরিওয়াল। আপকে আদালতে আজ আমরা প্রশ্ন করছি লোকপাল বিল নিয়ে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে আন্না হাজারের ওপর অভিযোগ হলো যে ওনার এই আন্দোলন সমাজের বাস্তবতা থেকে অনেক দূরে। আন্না, কপিল সিব্বলের বয়ান আমি পড়েছি। উনি বলেছেন যে লোকপাল যদি হয়েও যায় তাহলে হবেটা কি? শিশুরা কি স্কুলে ভর্তি হয়ে যাবে? গরিবরা কি সহজেই হাসপাতালে জায়গা পাবে? আর দুবেলা কি খাওয়ার জন্য রুটি পাওয়া যাবে? যদি কপিল সিব্বলের এমন মনে হয় তবে ড্রাফটিং কমিটিতে কিসের জন্য এসেছিলেন? তবে কি সময় কাটাতে এসেছিলেন? তখনই তো বলা উচিত ছিল যে এই লোকপাল দিয়ে কিচ্ছু হবে না, আমরা আসতে পারবো না। অন্তত 3 মাস সময় কেন কাটালেন তাতে? কিন্তু এই কথাটা তো ওনার ঠিক। বড় প্রশ্ন আছে তো জল, বিদ্যুৎ, রাস্তার। তো যদি লোকপাল হয়ে যায় তাহলে হবেটা কি? একটা উদাহরণ দিচ্ছি। কোনো একটা স্কুলের ছেলে একটা দরখাস্ত নিয়ে গেল, সেই দরখাস্ত দপ্তরে দিল, সেটা কম্পিউটারে ফিড হয়ে গেল, আর সেই দপ্তর থেকে তাকে একটা SMS নম্বর দেওয়া হবে, আর ঘরে বসে সে দেখতে পারবে যে আমার কাজ কত দূর হয়েছে। তাকে চক্কর কাটার দরকার পড়বে না অফিসে বারবার। এটা হবে লোকপাল দিয়ে, এটা হবে সায়েন্স অ্যান্ড দুটো জিনিস আছে টেকনোলজি। সাধারণ মানুষের জন্য। একজন সাধারণ মানুষের দুটো জিনিস আছে। একটি হলো সাধারণ মানুষের স্তরে যে দুর্নীতি, এই সরকার আমাদের কথা শোনেনি। আমাদের বক্তব্য হলো যে আম আদমি স্তরের দুর্নীতি, তার বাড়ির সামনের রাস্তা, তার জল, বিদ্যুৎ, যেখানে যেখানে দুর্নীতি আছে তার অভিযোগ সে ওই লোকপাল বা লোকায়ুক্তর কাছে করতে পারবে এবং তার উপর তদন্ত হবে এবং দোষী কর্মকর্তাদের বা রাজনীতিবিদদের শাস্তি হবে। যদি শাস্তি হতে থাকে তবে একটি প্রতিরোধক তৈরি হবে। যদি শাস্তির নিশ্চয়তা এবং নমনীয়তা না থাকে তবে একটি প্রতিরোধক তৈরি হবে। দ্বিতীয়ত, এর মধ্যে একটি বিধান আছে যে যদি আপনার কাছে ঘুষ চাওয়া হয়, আপনি কোনো অফিসে রেশন কার্ড বানাতে গেছেন, কোনো কাজ করাতে গেছেন, পাসপোর্ট বানাতে গেছেন, ঘুষ চাওয়া হয়, তবে আপনাকে বলা হবে যে আপনি প্রমাণটা দিন। প্রমাণের অভাবে আপনার কাজটা হয়নি। প্রমাণ কি আছে আপনার কাছে? আপনার কাছে কোনো প্রমাণ নেই। তাই এর মধ্যে একটি বিধান করা হয়েছে যে সিটিজেন্স লিস্ট বানানো হবে প্রতিটি দপ্তরের দ্বারা, যাতে লেখা থাকবে কোন কর্মকর্তা কতদিনের মধ্যে কি কাজ করবে। যদি সেই কর্মকর্তা আপনাকে সেই নির্ধারিত দিনের মধ্যে কাজ না করে তবে আপনি লোকপালে গিয়ে অভিযোগ করবেন, তার বেতন কাটা হবে এবং তার বিরুদ্ধে দুর্নীতি। আপনাকে প্রমাণ করতে হবে না, তা ধরে নেওয়া হবে এটি দুর্নীতি বলে গণ্য করা হবে যে দুর্নীতির প্রত্যাশা এই কাজটি করেননি। তো একজন সাধারণ মানুষের স্তরে হবে। এগুলো কথা কিন্তু সরকার মানছেই না কিছুতে। যদি লোকপাল বিল যেমনটা আপনারা চান তেমনটা হয়ে যায়, এমন কমিটি তৈরি হয়ে যায় দুর্নীতির জন্য, তাহলে কি দুর্নীতি মুছে যাবে দেশ থেকে? আমরা চাইছি এমনটা নয়। আমরা চাইছি যে সরকার এবং সিভিল সোসাইটি দুজনে মিলে একটা ভালো ড্রাফট তৈরি করে সেই আইন বানানো হোক, এবং লোকপাল আসার পরেও 100% দুর্নীতি শেষ হবে এমনটা আমি মনে করি না। কিন্তু 60 থেকে 65% দুর্নীতিতে লাগাম লাগানো যাবে এবং গরিব মানুষেরা যা ন্যায় পায় না তা তারা পেতে যেসব শুরু করবে। মন্ত্রীদের সাথে আপনাকে লোকপাল বিল বানাতে হবে তাদেরই আপনি প্রেস কনফারেন্সে ধোঁকাবাজ বলে দিলেন। যখন কমিটি তৈরি হলো এবং লোকপাল বিল সম্পর্কে সবার মতামত নেওয়া হলো এবং আইন তৈরির কথা ভাবা হলো, আইন বানানো মানে না, আইন শুরু হলো, মিটিং হলো, আর তারপরে এই লোকেরা আমাদের সিভিল সোসাইটির লোকেদের ওপর অভিযোগ করা শুরু করে দিল। প্রশান্ত ভূষণ, শান্তি ভূষণ মিথ্যে সিডি বানালো। কেন? এই সিভিল সোসাইটির লোকেরা যাতে পালিয়ে যায় হতাশ হয়ে।
তারপর আমাদের ওই যে হেগড়ে বাবু, জাস্টিস হেগড়ে। হেগড়ে, ওনার ওপর অভিযোগ করা হলো, হ্যাঁ, যে তিনি হতাশ, এবং তিনি হতাশ হয়ে গেছেন। তিনি যখন যাওয়ার উপক্রম করলেন তখন আমি বললাম যে ছাড়বো না। কেন ছাড়বেন? আরে এমন তো হতেই থাকে। আমি ওনাকে বললাম, যে গাছে ফল ধরে সেই গাছেই মানুষ পাথর মারে, যে গাছ বন্ধা হয় তার দিকে কে পাথর মারবে? তখন উনি থেমে গেলেন, হেগড়ে। আবার কেজরিওয়াল আর আমার ওপর অভিযোগ করা শুরু করলো, এদের সম্পত্তিরও তদন্ত করো। অনেক অফিসার লাগিয়ে দিল পেছনে তদন্ত করার জন্য। আমাদের গ্রামে গেল, আন্নার সম্পত্তি কোথায়? আরে যে নিজের জীবনে কিছুই রাখেনি, আপনি সেখানে কি পাবেন? আমি তো বলতে যাচ্ছি যে এই যে আচরণ শুরু করলো এমনটা, এর কারণে আমি ওদের বললাম যে ওরা ধোঁকাবাজ। আজ কাগজে ছাপা হয়েছে আন্না যে আপনার ট্রাস্টের তদন্ত শুরু করে দিয়েছে আইটি ডিপার্টমেন্ট। আমি তো তৈরি আছি। আমি, আরে আমার এটা প্রথম তদন্ত নয়। 2টো সরকারে চলে গেছে আমার আন্দোলনের কারণে মহারাষ্ট্রে, 2টো সরকার। আর যখন আমি ওই 6টা মন্ত্রীর বাড়ি গেলেন, 400 অফিসার বাড়ি গেলেন, আর আমার তদন্ত শুরু করা হলো। আর এনকোয়ারিতে যখন ওরা তদন্ত শুরু করলো, আমাদের বালা সাহেবও ছিলেন সেখানে আগে। তো উনি বললেন আন্নার প্রপার্টিও চেক করা হোক। আমি বললাম ঠিক আছে, কিন্তু আপনারটাও চেক করা হোক। কোথা থেকে এলে এত টাকা পয়সা? আমারটা তদন্ত করা হলো। তদন্ত হওয়ার পর কিছুই পাওয়া যায়নি। অবশেষে চিফ মিনিস্টারকে লিখে দিতে হলো যে আন্নার কাছে কিছুই পাওয়া যায়নি। তাই এটা প্রথমবার নয়, সে তো অনেক আগে থেকেই আমার তদন্ত করা হচ্ছে। আর যার কাছে কিছুই নেই তার কাছে সে কি পাবে? আন্নাবাবু বলেছেন যে সরকার যদি লোকপাল বিল না আনে তাহলে 16ই আগস্ট থেকে আবার উনি অনশন শুরু করবেন। কিন্তু সরকারের আমরাও দেখেছি যে যারা সত্যাগ্রহ করে তাদের কি অবস্থা হয়। সমাজ আর দেশের ভালোর জন্য আমাদের তৈরি থাকতেই হবে, তাতে ভয়ের কি আছে? না, এখানে আমি মনে করি যে হয়তো বাবা রামদেব বাবুর সাথে যে ব্যবহার করা হয়েছিল রামলীলা ময়দানে সেদিনকে রাত্রে, আর যারা পিসফুলি শান্তিপূর্ণভাবে সেখানে প্রোটেস্ট করেছিলেন, এমনটা মনে হয় যেন এরপর থেকে সরকারের মনোবল আরও বেড়ে গেছে যে কেউ এসে প্রোটেস্ট করলে তাকে পরবর্তীতে পিষে ফেলা হবে। আমার মনে হয় এই সময় এটা খুবই গুরুত্বপূর্ণ যে এমন যুবকরাই সামনে আসুক যে অহিংসাত্মকভাবে কোনো রকম হিংসা না করে, কোনো রকম এইসব না করে, মানে নিজের শরীরে লাঠির বাড়ি খাওয়ার জন্য তৈরি থাকবে, রক্তাক্ত হয়ে যাবে কিন্তু পাল্টে হাত তুলবে না তারা। যদি এটা বাবা রামদেব লিখিত না দিতেন যে আমরা এই সময় এই ধর্না শেষ করে ফেলব, তাহলে হয়তো সরকার এরকমটা করতোই না। সরকারই শুধু দায়ী নয়, বাবা রামদেবও দায়ী, কারণ উনি এরকম করেছেন। কথা বলতেছে, আমরা এটা নিয়ে এগোচ্ছি না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা শুধু আচ্ছা, আপনার সাথে একজন মহিলা রয়েছেন, উনি কিছু বলতে চান। আমি তো একজন হাউসওয়াইফ, আমি পলিটিক্সও করিনি আর আমি কিছুই করিনি। কিন্তু এই ঘুমিয়ে থাকা অবস্থায় এটা কোন কংগ্রেস পার্টি ছিল যে রাতে ঘুমন্ত অবস্থায় যদি তুমি কিছু লিখেও থাকো তাহলে অন্তত সকাল অবধি তোমার অপেক্ষা করা উচিত ছিল? হ্যাঁ, রাত্রিবেলা 6 তারিখে লিখে দিয়েছিল। হ্যাঁ, রাত্রিবেলা 6 তারিখে লিখে দিয়েছিল রাত 12টার সময় লাঠিচার্জ করার জন্য। এটা কোন সরকারের অর্ডার ছিল? আমি এটাই বুঝতে পারছি না। আর ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা ইংরেজদের সময় থেকে আমি আছি। আমার বয়স 75 বছর। আমিও ইংরেজদের লড়াই দেখেছি। আমি স্বতন্ত্রতার সেনাবাহিনীতে ছিলাম, আমার বাবাও ছিল, আমার ফাদারও ছিল, সবাই ছিল, কিন্তু এইভাবে লাঠিচার্জ ইংরেজরাও করেনি। আমি তো অন্তত দেখিনি। 62 বছর ধরে কংগ্রেস পার্টি করছেটা কি? হ্যাঁ, এ আবার কিরকম অর্ডার? একদম ঠিক। আমি তো স্টেটমেন্ট দিয়েছিলাম যে রাতে ঘুমন্ত অবস্থায় মানুষ, ঘুমন্ত অবস্থায় থাকা মহিলারা, বাচ্চারা, তাদের উপর লাঠি চালানো, এটা তো গণতন্ত্রের গলা চেপে ধরার মতো কাজ। গণতন্ত্রের গলা চেপে ধরা, গণতন্ত্রের একদম ঠিক গলা বলেছেন। চেপে দেখুন, ধরার আপনি মতো কাজ। ওনার কথাটা আগে শুনে নিন। আমাদের সাথে যদি এমন ব্যবহার করা হয় তো আমরা বলবো মারো, যতক্ষণ শরীরে প্রাণ আছে মারো, আমরা মার খেতেই থাকবো। আমাদের আর কি করার আছে? দেশের ভালোর জন্য করতেই হবে। আন্না, আরও একটা ব্রেক আমাকে নিতে হবে, তারপর আরও একটা অভিযোগ আছে। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি আন্না হাজারে আর অরবিন্দ কেজরিওয়ালের ওপর, আর আমাদের বিষয় হলো লোকপাল বিল। বাকি মোকদ্দমা একটা ব্রেকের পর।
বর্তমান যারা তরুণরা রয়েছে তারা লোকপালও ঠিক বোঝে না, গণতন্ত্র বোঝে না, ওরা শুধু স্লোগান দেয়। ठंडा ठंडा कूल कूल अन्ना हजारे वंडरफुल। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন আন্না হাজারে এবং অরবিন্দ কেজরিওয়াল। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে আন্না হাজারের ওপর অভিযোগ হলো যে উনি অন্যের ইশারায় কাজ করছেন। আন্না, অনেকেই এটা বলছেন যে আপনার তো অনশনে বসার কথা ছিল না, কয়েকজন মানুষ আপনাকে ভুল বুঝিয়েছে, কিছু মানুষ আপনাকে উস্কে দিয়েছে আর সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। এটা ভুল। দেখুন, আমার এই চুল কিন্তু রোদে সাদা হয়নি, এগুলো অভিজ্ঞতা। আর এটা আমার জন্য নতুন অনশন ছিল না। এই ধরনের আমি আমার জীবনে প্রায় 10-11 বার অনশন করেছি। 13 দিন পর্যন্ত বসে থেকেছি সমাজের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য। দেখুন, দিগ্বিজয় সিং এর বয়ান আমার কাছে আছে। উনি বলছেন যে এই আন্দোলন আরএসএস চালাচ্ছে রিমোট কন্ট্রোল দিয়ে। এটা তো হাস্যকর কথা। আরে, আমার জীবনে কোনো পক্ষ বা পার্টির কাছাকাছি আমি কখনো যাইনি। আচ্ছা, বলা হচ্ছে আরএসএস এবং বিজেপি ইত্যাদি, তা ভুল। এই কারণেই তো আমি সোনিয়াজিকে চিঠি লিখেছিলাম। এত উচ্চ পদে কাজ করা আপনাদের এই যে লোকেরা, এদের দিকে আমরা বড় আশা নিয়ে তাকিয়ে আছি। আর এত বড় মাপের মানুষ যদি মিথ্যে কথা বলেন, তবে এই দেশের ভবিষ্যৎ কি হবে? মিথ্যেবাদী লোক। এত উঁচু তলায় কাজ করা মানুষ যদি এমন মিথ্যে কথা বলতে থাকেন, তবে এই দেশের কি ভবিষ্যৎ আছে? আমি চিঠি লিখেছি। কিন্তু কি করবেন এই ধরনের লোকেদের নিয়ে? এদের সাথে কিছুই করার নেই। এরা তো যা করছে, এই জন্যই তো আমি অনেক লোককে বলেছি, এই মিথ্যেবাদীদের মাথার ওপর কোনো প্রভাব পড়েছে মনে হয়, এদের হাসপাতালে নিয়ে যাও। মেন্টাল হাসপাতালে। এছাড়া আর কি বলতে পারি আমি? আন্না, আপনি সোনিয়া গান্ধীর নাম দিলেন, আপনি তাকে চিঠি লিখেছেন। আগেও আপনি সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন। তিনি তো আপনার এই আন্দোলনকে লোকপাল বিলের সমর্থন করেছিলেন। সোনিয়া গান্ধী এটাও বলেছিলেন, আর আমরা তো এটা শুনেছি যে তাঁর কথাতেই এই কমিটি তৈরি হয়েছে। সেটাই তো আমার কাছে একটা আশার আলো মনে হচ্ছিল, যে সোনিয়াজি এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংজি বলেছিলেন যে আমরা লোকপাল বিল আনবো, কিন্তু মাঝখানে কি যে গন্ডগোল হলো আমি জানি না। কাল বদলে গেল আবার। কি হলো আমি বুঝতে পারলাম না। এমন কি জাদু হয়ে গেল বা কি হয়ে গেল যে দুজনেই বলছেন যে ভালো লোকপাল আনবো আমরা, আর খুব ভালো আইনও বানাবো। এমন পরিস্থিতিতে কাল পুরোপুরি পাল্টে গেল। সোনিয়াজির একটা ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আছে, যার চেয়ারপারসন তিনি, তার একজন সদস্য হর্ষ মন্দার। উনি লিখেছেন যে আমি যন্তর মন্তরে আন্নার সাথে কেন বসতে গেলাম না, তার কারণ উনি দেখিয়েছেন। যে একটা কারণ তো উনি বলেছেন যে মঞ্চের পেছনে ভারত মাতার ছবি লাগানো ছিল, ঠিক সেরকমই ছবি যেমনটা আরএসএস এর লোকেরা লাগায়। ভারত মাতলব, হ্যাঁ। এটা হলো যে রঙের চশমা হয় না, জগৎটা ঠিক সেই রঙেরই দেখায়। তো চশমাটাই ওই রঙের, তাই নজরও তো সেই রঙটাই আসবে। চশমার রঙটা কেমন তার উপর নির্ভর করে। দ্বিতীয়ত উনি বলেছেন স্টেজে আরএসএস এর লোক রাম মাধব এসেছিলেন, আরএসএস এর ভাইয়াজি যোশী আছেন, উনি আপনার সমর্থনে চিঠি লিখেছিলেন। এই কারণেই ওরা যন্ত্রমন্ত্রে আসেননি আপনাকে সমর্থন করতে। না, কে আসে বা কে না আসে তাতে আমার কিছু যায় আসে না। আর আমি তো আগেই বলেছি যে কোনো পক্ষ পার্টির কাছাকাছি আমি কখনো যাই না। এই কারণেই তো আমাদের স্টেজে কোনো পক্ষ বা পার্টির লোক ছিল না, এতে শুধু একজন আমি, ব্যাস। তার বাইরে আমাদের লোকেরাও নিচে বসেছিল। কারণ কখনো কখনো এমন হয় যে আমরা যারা অনশন করি, আন্দোলন করি, তাতে পক্ষ বা পার্টির লোকরা আমাদের সাথে এসে বসে পড়ে, আমাদের ছবি তুলে নেয় এবং পরে পলিটিক্সের জন্য সেটা ব্যবহার করে। তো আমি আসতে দিই না কাউকেই, এই পক্ষ আর এতে আমি পার্টির একটা- লোকেদের। আপনাকে আমি সুযোগ দিচ্ছি, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি বলেছেন যে কোনো পক্ষপাতিত্বের লোক আসতে দেবেন না, কিন্তু আপনার কি মনে হয় না আপনার এই পুরো আন্দোলনটা একটু অ্যান্টি কংগ্রেস দেখাচ্ছে?
টার্গেট শুধুমাত্র কংগ্রেস? আসতে দিই না, মানে আমার সাথে বসতে দিই না। আমি সামনে বসুন না, দেশকে বাঁচাতে হবে না, সামনে বসুন, আমার সাথে বসবেন না। তো এটা তো আমরা এই দেশকে গড়ার জন্যে সবাইকে সাথে নিয়েই চলতে চাই, কিন্তু মাঝে মাঝে এই রাজনৈতিক লোকেরা আমার যে অপব্যবহার করে, সেই কারণে আমি আমার সাথে ওদের বসতে দিই না। সামনে বসুন। আপনি হয়তো দেখেছেন যে উমা ভারত এসেছিলেন, আমাদের লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি সেটার জন্য ক্ষমা চেয়েছিলাম। এটা ভুল, গণতন্ত্রের জন্য এটা ঠিক নয়। সামনে পাবলিকে বসার জন্য কাউকেই মানা করা উচিত নয়। কোনো পক্ষের হোক, পার্টির হোক, তাতে কোনো লেনদেন নেই। পাবলিকে বসতে দিন, শুধু স্টেজে বসতে দেওয়া যাবে না। এটা আমাদের জিত ছিল। হ্যাঁ, কারণ আমাদের দেশের লোকই তো এরা। এরা তো কোনো ইংল্যান্ড থেকে আসেনি, আমাদের দেশের। যদি সমভাবাপন্ন মানুষ যদি চান যে এটা হওয়া উচিত, দূরে থেকেও তারা আন্দোলন করতে পারেন দেশের জন্যে, তাতে কোনো পরোয়া আমি নেই। এটা জিজ্ঞেস করতে চাই যে যেমন আপনি এখন বলছেন যে যদি লোকপাল বিল ঠিকভাবে না তৈরি হয়, সরকার যেমন চাইছে তেমন তৈরি হয়, আর তার কোনো লাভ না হয়, তবে আপনারা আন্দোলন করবেন। এই আন্দোলনকে আমি সমর্থন করি, কারণ আমি সমাজের জন্য কাজ করি। আমি এটা অনুভব করেছি যে 10 থেকে 15% লোকই আছেন যারা সমাজের প্রতি সচেতন। আর মানুষ আন্দোলনে অংশ নিতে তো চায়, কিন্তু তার জন্য নিজেকে তৈরি করতে পারে না, কিছু পার্থিব সুখের কারণে, বা তাদের তেমন অভ্যাস হয়ে গেছে। তো আপনি তাদের জন্য কিভাবে নেতৃত্ব প্রদান করবেন যে সেই আন্দোলনে সারা দেশ আপনার সাথে জুড়ে যায়? ঘরে যার পেছনে স্ত্রী আছে, দুটো বাচ্চা আছে, মা বাবা আছে, সে কিভাবে জেলে বা রোডে চলে আসবে? আমাদের বক্তব্য এটা যে আমরা যারা সময় দিই, সেটা পারিবারিক লোকজন সেটা সময় দিতে পারবে না, কিন্তু এইটুকু তো করতে পারে যে আন্দোলন হওয়ার পর রাস্তায় দাঁড়াতে কিসের অসুবিধে আছে? রাস্তায় দাঁড়ানোর জন্য এইটুকু করলেও অনেক কাজ হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হলো যে ৬০ বছর হয়ে গেছে, ৬৫ বছর হয়ে গেছে, ৭০ বছর হয়ে গেছে, এখন বাচ্চারা সব নিজের নিজের কাজে লেগে গেছে। তাদের জেলে যেতে কিসের অসুবিধে আছে? কিসের অসুবিধে? আপনি ঠিকই বলেছেন। সকালে জলখাবার আর দুবারের খাবার তো সেখানেও পাওয়া যায় না। সামলাও কতক্ষণ সামলাবে আপনি সরকার? একদম ঠিক কথা বলেছেন, এটাই তো আমি জানতে প্রস্তুতিটা চাইছিলাম। রাখতে হবে। ব্যাস, আপনি এই প্রস্তুতি রাখতে হবে। কিন্তু আন্না এই লোকেরা বলছে যে আপনার এই মুভমেন্টে যে যুবকরা আসছে, তারা তো সেই লোক যারা ভোটও দিতে যায় না। ভবিষ্যতের জন্য যুবকদের প্রস্তুতির জন্য 10 জন প্রার্থী দাঁড়িয়ে আছে। ওই 10 জন দাঁড়িয়ে আছে, এটা ভোটার্সরা বলছে। এই 10 জন দাঁড়িয়ে আছে, আমার একজনকে পছন্দ নয়, এরা কারাপ্টেড, তাহলে আমি ভোটিং কাকে করব? এখন তো সরকারের পেছনে পড়েছি। 10 জন প্রার্থীর পর 11 নম্বর চিহ্ন আছে, ওটা দিয়ে দাও। যে পছন্দ নয়, 11 নম্বর চিহ্ন। তো ভোটার্সরা দেখবে একজনকে পছন্দ নয়, তখন পছন্দ নয়তে ওরা ছাপ দেবে। আর 10 জন প্রার্থীর থেকে যদি পছন্দ নয়তে বেশি ভোট পড়ে, তবে ইলেকশন বাতিল, ইলেকশন আবার হবে। বন্টন করো পয়সা, কতটা বন্টন করবে? 10 কোটি টাকা বন্টন করছে। একটা ইলেকশনে যদি 10 কোটি টাকা জ্বলে যায়, তখন ওদের মাথা ঠিক জায়গায় চলে আসবে। এই কাজটাও করতে হবে আমাদের। কিন্তু আমি এটা অনেকবার শুনেছি, লোকে এটা বলে যে যারা যন্তর মন্তরে আপনার সাথে এসেছিল বা যারা রাজঘাটে আপনার সাথে ধর্নায় সামিল হয়েছিল, বর্তমান যারা তরুণরা রয়েছে তারা লোকপালও ঠিক বোঝে না, গণতন্ত্র বোঝে না, ওরা শুধু স্লোগান দেয়। ठंडा ठंडा कूल कूल अन्ना हजारे वंडरफुल। এখন আন্দোলনে যে ইউথ গ্রুপ এসেছিল, তা এমন ছিল না। আমি যখন দেখেছি অনেক, প্রায় ৪০০-৫০০ শহরে এই নবযুবকরা যারা এগিয়ে এসেছে, এবং তাদের হাতে যে তিরঙ্গা ছিল, তা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে অন্তত তাদের মধ্যে জাতীয়তাবাদের ভাবনা জেগেছে। যে স্লোগান দিচ্ছিল, ওই যে স্লোগান দিচ্ছিল, ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, ভারত মাতার জয়, স্বাধীনতার ৬২ বছর পর জাতীয়তাবাদের যে ভাবনা তাদের হৃদয়ে জেগেছে, তা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই যুবকরাই এই দেশকে ঠিক করবে, এটাই যাবে।
আন্না, আমি আপনাকে সব ধরনের প্রশ্ন করেছি। আমরা জনগণের মনে যে সন্দেহ ছিল, সংশয় ছিল লোকপাল নিয়ে, আপনার আন্দোলন নিয়ে, সে বিষয়ে আপনার থেকে জবাব পাওয়ার চেষ্টা করেছি। আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আমরা শুনবো আপকে আদালতে আজকের জাজ ওম থানভি রায়দান আজকের মামলা নিয়ে। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা প্রশ্ন করেছি আন্না হাজারেকে, অরবিন্দ কেজরিওয়ালকে। আজ আমরা লোকপাল বিলের খুঁটিনাটি জানার চেষ্টা করেছি। আমরা এটা জানার চেষ্টা করেছি আন্না হাজারের এই আন্দোলনে আর কারোর হাত ছিল কিনা। জানার চেষ্টা করেছি যারা এই আন্দোলনের সাথে যুক্ত তারা কতটা সিরিয়াস। এখন সময় হলো আপকে আদালতে আজকের জাজ জনসত্তার সম্পাদক ওম থানভি রায়দানের। আন্না হাজারে এবং তাঁর সহযোগী কেজরিওয়ালজি খুব খুব পরিষ্কারভাবে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার উত্তর দিয়েছেন, এবং অনেক বিষয়ে এখানেও মানুষের সামনে পরিষ্কার করা হয়েছে যা নিয়ে বিভ্রান্তি ছিল। সরকারের সাথে যে অচলাবস্থা রয়েছে তার আশঙ্কা মানুষের মনে অনেক আগে থেকেই ছিল। কোনো সরকারই এত সহজে হাঁটু গেড়ে বসে না, এবং কোনো যৌক্তিক পরিণতি পর্যন্ত এই যৌথ কমিটি এই পর্যায়ে পৌঁছাবে তার আশঙ্কা মানুষের মনে এখনও আছে। কিন্তু যে জনসমর্থন আন্না হাজারে বাবু পেয়েছেন তা নিয়ে আবারও তাঁকে জনগণের মধ্যে যেতে হবেই হবে। এখনো অনেক বিষয় আছে, অনেক বিধিবিধান, লোকপাল গঠন নিয়ে অনেক 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 ধারণা আছে, তা জনগণের মাঝে আরও পরিষ্কার হবে। তা পরবর্তী পর্যায়ে হয়তো কোনো সঠিক সিদ্ধান্তে কোনো কমিটি পৌঁছতে পারবে। কিন্তু তাদের পরিকল্পনা এবং তাদের লক্ষ্যে হয়তো কারোর কোনো সন্দেহ আছে। তাই আদালত তাঁদের ওপর যে অভিযোগ আনা হয়েছিল তা থেকে সসম্মানে খালাস করছে। আন্না, কিছু বলতে চান আপনি? আমার একটাই অনুরোধ আছে নবযুবকদের জন্যে। আমাদের স্বাধীনতার এই দ্বিতীয় লড়াই লড়তে হবে। এই লড়াই লড়তে হলে 5টি বিষয় মনে রাখতে হবে। এক তো আমাদের আচার শুদ্ধ হওয়া, বিচার শুদ্ধ হওয়া, জীবন নিষ্কলঙ্ক হওয়া, জীবনে কোনো দাগ না থাকে, জীবনে কিছুটা ত্যাগ থাকা, ত্যাগ আর অপমান সহ্য করার শক্তি থাকা। অপমান, ইনসাল্ট, কতটা শক্তি আছে আপনার মধ্যে, ইনসাল্ট, ততটা আপনি দেশের জন্য ভালো কাজ করতে পারবেন। এটা আমাদের ইতিহাস। হ্যাঁ, এটা হলো আমাদের ইতিহাস। এই কথাটা মনে রাখবেন। নমস্কার। এটাই।